হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC14 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং প্রথম দুটো প্রশ্ন তার মধ্যে থাকছে 2023 সালের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো আজকে ক্লাসে ভারতের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় উন্নয়ন পর্ষদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা 2023-এ এসেছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কিভাবে তোমরা সংক্ষেপে, অর্থাৎ তোমাদের ওয়ার্ড লিমিট তোমরা জানো 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, সেইভাবে সংক্ষেপে কিভাবে নোটসটা গুছিয়ে লিখবে তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। দেখো, স্বাধীনোত্তর ভারতে অর্থনৈতিক পরিকল্পনার ইতিহাসে জাতীয় উন্নয়ন পর্ষদ অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটাকে NDC বলা হয়, এক গুরুত্বপূর্ণ পরামর্শমূলক সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করে। এটি 1952 সালে গঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা। রাষ্ট্রবিজ্ঞানী রজনী কোঠারি বলেছেন, জাতীয় উন্নয়ন পর্ষদ হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে পারস্পরিক নির্ভরতা এবং বিকেন্দ্রীকরণের একটি কার্যকর রূপ। এই হচ্ছে ইন্ট্রোডাকশন। দেখো, ইন্ট্রোডাকশনটাও তোমরা দেখো খুব বড় কিন্তু নেই, তবে খুব যথাযথ তথ্য এইভাবে তোমাকে দিতে হবে যে এটা কি, NDCটা কি, এবং সেখানে ভূমিকার মধ্যে যদি একটা রাষ্ট্রবিজ্ঞানীর বক্তব্য দিতে পারো, এই বিষয়গুলো করলে তোমাদের পরীক্ষায় নম্বর বাড়ে। কারণ দেখো, অনেকে জানা প্রশ্ন লিখছে, কিন্তু জানা প্রশ্ন লিখেও নম্বর কম পাচ্ছে। কারণটা কি? কারণটা এইটা, নোটসের কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটি মেনটেন করে তোমাকে কিন্তু লিখতে হবে। কারণ 10 নম্বরের প্রশ্ন 100 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে, সংক্ষেপে গুছিয়ে তোমার মূল বক্তব্যটা তুলে ধরতে হবে। দেখো, পরের যে পয়েন্ট ছিল কার্যাবলীগুলো দেখো। প্রথমেই আছে কি, পরিকল্পনা প্রণয়ন ও অনুমোদন। জাতীয় উন্নয়ন পর্ষদ পরিকল্পনা কমিশনের প্রণীত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি চূড়ান্ত অনুমোদন দেয়। তারপরে কি 2 নম্বর পয়েন্ট কি, কেন্দ্র ও রাজ্যের সমন্বয় রক্ষা। এটি একটি ফেডারেল প্ল্যাটফর্ম যেখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা মিলিত হন। এর মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক মজবুত হয়। 3 নম্বর পয়েন্ট, উন্নয়নমূলক লক্ষ্য নির্ধারণ। জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য স্থির করে এবং তার রূপরেখা নির্ধারণ করে। 4 নম্বর হচ্ছে মূল্যায়ন ও তদারকি। গৃহীত নীতিমালাগুলির বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করে। এবারে গুরুত্বর পয়েন্টটা বোঝো। প্রথম পয়েন্ট এখানে আছে, দেখো, সাংবিধানিক সমন্বয় বজায় রাখা। এটি একটি অসাংবিধানিক কিন্তু কার্যকর সংস্থা যা বিভিন্ন স্তরের সরকারের মধ্যে সংলাপ ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে। পরের পয়েন্ট হচ্ছে, দেখো, পরিকল্পনার গণতান্ত্রিকীকরণ। রাজ্যগুলির অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনায় অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করে। পরে আছে, দেখো, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা। দুর্বল ও পশ্চাৎপদ রাজ্যগুলিকে গুরুত্ব দিয়ে অর্থনৈতিক অসমতা হ্রাসে সহায়তা করে। এবার আছে উপসংহার। যদিও 2014 সালে পরিকল্পনা কমিশনের বিলুপ্তির পর NDC কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে, তবু ভারতের অর্থনৈতিক বিকাশে এর ঐতিহাসিক ভূমিকা অস্বীকার করা যায় না। এটি কেন্দ্র রাজ্য সহযোগিতার এক শক্তিশালী মঞ্চ হিসাবে গণতান্ত্রিক পরিকল্পনার প্রতীক হয়ে আছে। তারপর কি, সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন করো। এখানে প্রথমেই আছে ইন্ট্রোডাকশন। 2001 সালে চালু হওয়া সর্বশিক্ষা অভিযান ছিল ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, যার উদ্দেশ্য ছিল 6 থেকে 14 বছর বয়সী শিশুদের সার্বিক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রদান করা। এটি ছিল ভারতীয় সংবিধানের 86তম সংশোধনীতে নির্ধারিত মৌলিক অধিকারের বাস্তব রূপ। বিশিষ্ট শিক্ষাবিদ যশপাল বলেছেন, সর্বশিক্ষা অভিযান কেবল বিদ্যালয়ের ভর্তির অভিযান নয়, এটি শিক্ষার গুণমান ও মানবিক উন্নয়নের এক বৃহত্তর প্রয়াস। এবারে সাফল্যর পয়েন্টগুলো দেখো। প্রথম 1 নম্বর পয়েন্ট কি আছে, দেখো, বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি। ভারতের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার ঘটেছে, বিদ্যালয়ে ভর্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2 নম্বর হচ্ছে লিঙ্গ ও জাতিগত বৈষম্য হ্রাস।
কন্যা শিক্ষা ও দলিত আদিবাসী শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে মানে অগ্রগতি সাধিত হয়েছে। 3 নম্বর হচ্ছে বিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন, বহু অঞ্চলে নতুন বিদ্যালয় নির্মাণ, শৌচাগার, তারপর হচ্ছে পানীয় জল, মিড ডে মিল চালু হয়। 4 নম্বর হচ্ছে স্থানীয় অংশগ্রহণ, বিদ্যালয় পরিচালনায় পঞ্চায়েত ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এবার ব্যর্থতা কি আছে দেখো, গুণগত শিক্ষার অভাব, ছাত্র সংখ্যা বাড়লেও পাঠদানে দক্ষতা ও শিক্ষার মান উন্নত হয়নি। 2 নম্বর হচ্ছে শিক্ষকদের অনুপস্থিতি ও প্রশিক্ষণের অভাব, পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার মান হ্রাস পেয়েছে। তারপরে কি আছে দেখো, ড্রপ আউট রেট, বহু ক্ষেত্রে শিশুরা মধ্যবর্তী স্তরে বিদ্যালয় ত্যাগ করেছে। 4 নম্বর বাজেট ও রূপায়ণের দুর্বলতা, অনেক রাজ্য আর্থিক বরাদ্দ ও কার্যকর মনিটরিং এর অভাব রয়েছে অনেক রাজ্যে। উপসংহারে কি লিখবে দেখো, সর্বশিক্ষা অভিযান ভারতের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হলেও তা এখন আংশিক সাফল্য অর্জন করেছে। শিক্ষার সর্বজনীনতা অর্জনের জন্য কেবল ভর্তির হার নয়, গুণগত উন্নয়ন, অবকাঠামো এবং সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। এবার পরের প্রশ্ন, 2022 এই প্রশ্ন এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভারতে নীতি আয়োগের ভূমিকা। ঠিক আছে, নীতি আয়োগ 2015 সালে 1 জানুয়ারি ভারতে পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়। সময়ের সঙ্গে পরিবর্তিত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় নীতি নির্ধারণের জন্য একটি নতুন কাঠামোর প্রয়োজন ছিল, যা বাস্তবমুখী এবং অংশগ্রহণমূলক। রাষ্ট্রবিজ্ঞানী বিবেক দেবরায় যথার্থই মন্তব্য করেছেন, নীতি আয়োগ হল একবিংশ শতাব্দীর ভারতীয় নীতি নির্মাণের মস্তিষ্ক, যা অংশগ্রহণ ও উদ্ভাবনের পথ প্রশস্ত করে। এবার নীতি আয়োগের ভূমিকা, প্রথমত নীতি আয়োগ সহযোগিতামূলক ফেডারেল কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক, এটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে পরামর্শ, সংলাপ ও যৌথ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমন্বয় সৃষ্টি করে। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দ্বিতীয়ত কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয়ত বলা হচ্ছে আয়োগ দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলগত দলিল তৈরি করে, স্ট্র্যাটেজি ফর নিউ ইন্ডিয়া 75, তারপরে ভিশন 2047 প্রভৃতি রূপরেখা দেশের ভবিষ্যৎ উন্নয়নের পথ নির্দেশ করে। তৃতীয়ত এটি তথ্যভিত্তিক বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে বাস্তবসম্মত আধুনিক নীতি নির্ধারণে সহায়তা করে, যা বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চতুর্থ, পিছিয়ে পড়া অঞ্চলগুলির উন্নয়নের জন্য একটা কর্মসূচি, ঠিক আছে, অ্যাসপেন্সিরিয়াল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম এর মতো কর্মসূচি গ্রহণ করে। তারপরে পয়েন্ট পঞ্চমত কি বলা হচ্ছে দেখো, নীতি আয়োগ টেকসই উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়ন, রাজ্যভিত্তিক অগ্রগতি মূল্যায়ন এবং উদ্ভাবনী চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপসংহারে লিখবে, নীতি আয়োগ একটি অসাংবিধানিক এবং অবৈধিক সংস্থা হলেও আধুনিক ভারতের নীতি নির্ধারণে এর অবদান অপরিসীম। কেন্দ্র রাজ্যর সমন্বয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির সংমিশ্রণে এটি একবিংশ শতকে রাষ্ট্র পরিচালনায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।